আজকের এই ইনডেপথ অ্যানালিসিসটা শুরু করতে চাই একটা বেশ অদ্ভুত চিন্তা দিয়ে। মানে ধরুন বিষয়টা অনেকটা টাইম মেশিনে করে ঠিক ১৪০ বছর পেছনে চলে যাওয়ার মতো। হ্যাঁ, ১৪০ বছর মানে সেই ১৮৮৬ সালের শিকাগো আন্দোলন, বা ধরুন ১৯২৩ সালে ভারতে পালিত প্রথম মে দিবসের কথা বলছেন তো? একদম তাই। মানে তখনকার মূল দাবিই ছিল দৈনিক ৮ ঘন্টা কাজের অধিকার। অথচ এই ২০২৬ সালের মে দিবসে দাঁড়িয়ে আমরা এমন ৪টে নতুন শ্রম কোড নিয়ে সোর্স মেটেরিয়াল ঘাটছি যেখানে আবার সেই ১২ ঘন্টা কাজের আইনি পথ প্রশস্ত হচ্ছে। ঠিক তাই। তবে বিষয়টা কিন্তু এমন নয় যে রাতারাতি সব বদলে যাচ্ছে। সোর্সগুলো ঘাঁটলে দেখবেন সরকার বা কর্পোরেটদের একটা নির্দিষ্ট যুক্তি আছে। আচ্ছা, সেই যুক্তিটা ঠিক কি? তারা বলছে ভারতকে যদি চীন বা ভিয়েতনামের মতো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে হয় তবে কাজের নিয়মে ফ্লেক্সিবিলিটি দরকার। মূলত বিদেশি বিনিয়োগ টানতেই এই নতুন কোডগুলো আনা হয়েছে। কিন্তু ট্রেড ইউনিয়নগুলো তো এর তীব্র বিরোধিতা করছে, তাই না? মানে সোর্সে যেমনটা দেখলাম তারা বলছে এই ফ্লেক্সিবিলিটি আসলে সাধারণ শ্রমিকদের চরম শোষণের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, ইউনিয়নগুলোর দাবি সেটাই। তারা বলছে ১২ ঘন্টা কাজের নিয়ম মে দিবসের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থী। সেটাই তো স্বাভাবিক। মানে ১২ ঘন্টা কাজের নিয়ম কি সত্যি প্রোডাক্টিভিটি বাড়ায়? একজন মানুষের এনার্জি ব্যাটারি তো একটা সময়ের পর পুরোপুরি ড্রেন হয়ে যায়। একদম ঠিক বলেছেন। টানা এতক্ষণ কাজ করলে শ্রমিকদের স্বাস্থ্য ভেঙে পড়বে। আর এর একটা বড় অর্থনৈতিক দিকও আছে যেটা সোর্সে খুব স্পষ্ট। অর্থনৈতিক দিক মানে ওভারটাইমের ব্যাপারটা বলছেন? হ্যাঁ, আগে তো ৮ ঘন্টার পর কাজ করলে ওভারটাইম মিলত। এখন বেসলাইনটাই ১২ ঘন্টা হয়ে গেলে সেই ওভারটাইম পাওয়ার সুযোগটাই তো কার্যত কমে যাচ্ছে। তার মানে শুধু সময় বাড়ছে না, রোজগারের জায়গাতেও একটা বড় টান পড়ছে। আর কাজের ধরনও তো খুব দ্রুত পাল্টাচ্ছে আজকাল। ঠিক, বিশেষ করে গিগ বা অস্থায়ী কাজের ক্ষেত্রে। হ্যাঁ, গিগ ওয়ার্কারদের ব্যাপারটা তো অনেকটা চোরাবালির ওপর বাড়ি বানানোর মতো। মানে কোনো স্থায়িত্বই নেই। এবং এই চোরাবালি কিন্তু আরও প্রসারিত হচ্ছে। নতুন কোডে সোর্স অনুযায়ী নতুন নিয়মে চুক্তিভিত্তিক বা কন্ট্রাক্ট শ্রমিকের সীমা ২০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। আচ্ছা, তার মানে কোনো সংস্থায় ৫০ জন পর্যন্ত কর্মী থাকলে তাদের আর স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। একদমই তাই। আর আমাদের দেশের ৯৩% শ্রমিক এমনিতেই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। এই নিয়ম তাদের আরও অনিশ্চয়তায় ফেলবে। যদি স্থায়ী কর্মীর সংজ্ঞাই এমন ফিকে হয়ে যায় তাহলে তো তার সাথে জড়িয়ে থাকা সেফটি নেট বা সামাজিক সুরক্ষার ওপরও একটা ডমিনো ইফেক্ট পড়ার কথা। ঠিক সেটাই ঘটছে। এখানে সবচেয়ে বড় ধাক্কাটা আসছে মজুরি বা ওয়েজের নতুন সংজ্ঞার কারণে। ওয়েজের সংজ্ঞা সেটা আবার কিভাবে বদলালো? নতুন নিয়মে বেসিক পে বা মূল বেতনের কাঠামোটা বদলে দেওয়া হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে পিএফ বা ইএসআই এর মতো বিষয়গুলোতে। আচ্ছা, আর নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মতো সুবিধাগুলোর কি হবে? সোর্সে তো দেখলাম সেটাও ঝুঁকির মুখে। হ্যাঁ, কারণ মেকানিজমটা খুব সহজ। মাতৃত্বকালীন সুবিধা বা ইএসআই হিসাব করা হয় একজন কর্মীর বেসিক পের ওপর ভিত্তি করে। ও আচ্ছা, মানে কোম্পানিগুলো যদি বেসিক পে একদম কমিয়ে দিয়ে বাকি টাকাটা বিভিন্ন ভাতা হিসেবে দেয় তাহলে খাতায় কলমে বেসিক পে কমে যাচ্ছে। ঠিক ধরেছেন। আর বেসিক পে কমলে স্বয়ংক্রিয়ভাবেই তার উপর ভিত্তি করে পাওয়া মাতৃত্বকালীন বা স্বাস্থ্যগত আর্থিক সুবিধাও ম্যাথমেটিক্যালি অনেক কমে যাবে। বুঝতে পারলাম, মানে পুরোপুরি অঙ্ক কষে সুবিধা কমানো হচ্ছে। কিন্তু আমার একটা খাটকা লাগছে এই ছাঁটাইয়ের নিয়মগুলো নিয়ে। ছাঁটাইয়ের সীমার ব্যাপারটা? হ্যাঁ, আমি সোর্সে পড়ছিলাম কারখানার সংজ্ঞায় কর্মী সংখ্যার সীমা বাড়ানো হয়েছে আর অবাধ ছাঁটাইয়ের সীমা ১০০ থেকে বাড়িয়ে ৩০০ জন করা হয়েছে। একদম। সরকারের যুক্তি হলো এতে ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি হবে। কোম্পানিগুলো বেশি লোক নিয়োগে ভয় পাবে না। কিন্তু শ্রমিকদের দিক থেকে দেখলে মানে এর মানে কি এই যে ৩০০ জন কর্মী থাকা কোনো প্রতিষ্ঠান সরকারের অনুমতি ছাড়াই যখন তখন ছাঁটাই করতে পারবে? হ্যাঁ, আর এর ফলে দেশের প্রায় ৭০% শ্রমিকই আইনি সুরক্ষার বাইরে চলে যাচ্ছেন বলে ট্রেড ইউনিয়নগুলো দাবি করছে। দাঁড়ান, যদি ৭০% শ্রমিকই ছাঁটাইয়ের সুরক্ষার বাইরে চলে যান আর তারা যদি এর প্রতিবাদ করতে চান, ধর্মঘটের নিয়মেও তো বদল এসেছে, তাই না? ঠিক।
ধর্মঘটের জন্য এখন 14 দিনের নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে। আমি যদি অঙ্কটা মেলাই, নোটিশ দিলেই তো মীমাংসা বা কনসিলিয়েশন প্রক্রিয়া শুরু হয়ে যায়, আর সেই সময় ধর্মঘট করা বেআইনি। একদম। তাহলে তো হঠাৎ বা তাৎক্ষণিক কোনো ধর্মঘট করা গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আইনের এই সুরক্ষার তাহলে আর অর্থ কি রইল? আপনি ঠিক জায়গাটা ধরেছেন। আইনিভাবে তাৎক্ষণিক প্রতিবাদের রাস্তায় কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে, আর এই কারণেই প্রগতিশীল এবং বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো এত তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তাহলে এই কোডগুলোর বিরুদ্ধে এখন প্রতিরোধ কিভাবে হচ্ছে? সোর্সগুলো কি বলছে? সোর্স থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই এই নিয়মগুলো প্রত্যাখ্যান করার কৌশল নিয়েছে। আচ্ছা, কারণ শ্রম বিষয়টা তো যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। পাশাপাশি এই মে দিবসে ইউনিয়নগুলো দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। তাদের স্পষ্ট বার্তা, এই কোডগুলো বাতিল না হওয়া পর্যন্ত আইনি এবং রাজপথের লড়াই চলবে। পুরো বিষয়টা বেশ পরিষ্কার। মানে কোনো পক্ষ না নিয়ে যদি বলি, একদিকে ভারতকে গ্লোবাল সাপ্লাই চেনের কেন্দ্র বানানোর জন্য কর্পোরেটদের ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে রয়েছে সেই উন্নয়নের চাকায় পিষ্ট হতে বসা শ্রমিকদের স্বাস্থ্য, স্থায়িত্ব এবং সামাজিক সুরক্ষার প্রশ্ন। একটা বিশাল টানাপোড়েন চলছে। আজকের এই গভীর বিশ্লেষণের শেষে একটা কথা মাথায় আসছে, যেটা সত্যিই ভাবিয়ে তোলে। 19 শতকের সবচেয়ে বড় শ্রমিক বিজয় ছিল দৈনিক 8 ঘন্টা কর্মদিবস। হ্যাঁ, যা নিয়ে এত বছর ধরে আমরা মে দিবস পালন করে আসছি, ঠিক। কিন্তু এই 21 শতকে এসে কি লড়াইয়ের ময়দানটা আরও বেশিকে নেমে গেল? আমাদের আগামী দিনের সবচেয়ে বড় লড়াই কি শুধুই একজন আইনি স্বীকৃতিপ্রাপ্ত কর্মী হিসেবে টিকে থাকার লড়াই হতে চলেছে?